আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আজকের অশেষ সহমতে তোমরা সবাই অনেক ভালো আছো। ম্যাথমেটিক্স 3 এর সকল অধ্যায় ভিডিও পেতে তোমরা আমার ভিডিওটির ডেসক্রিপশন বক্স থেকে প্লেলিস্টের লিঙ্কটি পেয়ে যাবে। ওকে, আমরা অধ্যায় 4 এর অলরেডি কতগুলো ম্যাথ প্রবলেম সলভ করে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখন আমরা আরও একটি ম্যাথ প্রবলেম সলভ করার চেষ্টা করব, যেটি হলো উদাহরণ 3। দেখো, এখানে বলা হচ্ছে একটি বৃত্তের ক্ষেত্রফল 616 বর্গ সেন্টিমিটার। উক্ত বৃত্তের অন্তর্লিখিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করো। তার মানে কি বলা হচ্ছে, এখানে দেখো, এখানে একটি বৃত্ত দেওয়া আছে, এই যে একটি বৃত্ত, এই বৃত্তটির ক্ষেত্রফল আমাদেরকে দেওয়া আছে যে 616 বর্গমিটার। তো আরেকটি কথা বলা আছে যে এই বৃত্তের অন্তর্লিখিত, অন্তর্লিখিত মানে কি ভিতরে, এই বৃত্তের অন্তর্লিখিত অর্থাৎ এই বৃত্তের ভিতরে আমাদের একটি বর্গক্ষেত্র আছে। ধরে নিলাম সেই বর্গক্ষেত্র হচ্ছে এইটা, এটা আমাদের সেই বর্গক্ষেত্র। আমাদেরকে এই ভিতরে যে বর্গক্ষেত্রটি আছে এর ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তাহলে দেখো, আমরা সর্বদাই যখন বর্গক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করি তার আগে আমাদের কি জানা লাগে, বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য জানা লাগে। যে ধরে নিলাম বাহুর দৈর্ঘ্য এ, তাহলে এটাও এ, এটাও এ, এটাও এ। তাহলে আমরা এতক্ষণ পর্যন্ত বা এতদিন পর্যন্ত যা করে আসছি, সর্বদা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করি বাহু স্কয়ার দ্বারা, অর্থাৎ এই স্কয়ার দ্বারা, এই সূত্রের সাহায্যে। তো দেখো, আমরা এই সূত্রের সাহায্যে এখানেও এর ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো কিনা অন্য সূত্র ব্যবহার করতে হবে। দেখো, এখানে আমাদের কি দেওয়া আছে, একটি বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে 616 বর্গমিটার। তাহলে আমরা ধরে নিলাম যে এই বৃত্তটির ব্যাসার্ধ হচ্ছে আর। তো এখানে তোমরা লিখতে পারো ধরি, এটা আমি যদি লিখি না, লিখে দিলাম একবারের মতো, যে ধরি বৃত্তটির ব্যাসার্ধ আর। আচ্ছা, যদি ব্যাসার্ধ আর হয় ক্ষেত্রফল কত হবে? অতএব ক্ষেত্রফল সমান পাই আর স্কয়ার। তাহলে দেখো, আমরা কিন্তু এখন লিখতে পারি যে প্রশ্ন মতে পাই আর স্কয়ার ইকুয়াল টু কত হবে? 616। এখান থেকে আমরা প্রথমে আর স্কয়ার মান বের করে ফেলবো, যে আর স্কয়ার ইকুয়াল টু 616 ভাগ পাই। তাহলে আমরা এভাবে লিখতে পারি এটাকে, যে আর স্কয়ার ইকুয়াল টু 616, আমরা তাহলে পাই মানে লিখতে পারি 22/7, 22/7। তাহলে আমরা আবার এমন লিখতে পারি যে আর স্কয়ার ইকুয়াল টু 611 ইন্টু 7/22। আমরা যদি জাস্ট এটাকে ক্যালকুলেশন করি তাহলে আমরা পাচ্ছি 196। তাহলে দেখো, আমরা আর স্কয়ার মান পেয়ে গেলাম। তাহলে এখান থেকে আর এর মানটা ইজিলি বের করতে পারবো, যে অতএব আর ইকুয়াল হবে কত? আমরা জানি 196কে যদি আমরা স্কয়ার করি, বর্গ করি, তাহলে আমরা পাবো কত? বর্গমূল করলে পাবো কত? 14। আচ্ছা, তাহলে দেখো, এখন কিন্তু আমরা এই যে এই আর এর মান জেনে গেছি, আর এর মানটি জেনে গেছি। আচ্ছা দেখো তো, এইটুকুর মান যদি আর হয়, এখান থেকে এটাকে আমরা বলছি ব্যাসার্ধ, যার মান আর। আচ্ছা, তাহলে কি আমরা ব্যাসার্ধটি এভাবে অঙ্কন করতে পারবো না? এখান থেকে এই দিকে অঙ্কন করতে পারবো না? এটাও কিন্তু আমার কি হবে? অবশ্যই ব্যাসার্ধই হবে। আবার যদি এখান থেকে এদিকে অঙ্কন করি, তারপর এটা কি হবে? আমাদের ব্যাসার্ধ হচ্ছে। দেখো, কিন্তু দেখো, আমরা যখন এদিকে অঙ্কন করে ফেললাম, এটা কিন্তু আবার এই বর্গটির কর্ণ হয়ে গেছে। দেখো, এই বর্গটির কর্ণ কত হচ্ছে? তাহলে বলো তো, অবশ্যই 2r হচ্ছে, কারণ কি এটা হচ্ছে মিডল পয়েন্ট। এখান থেকে এই পর্যন্ত দূরত্ব, যেটাকে আমরা বলছি বৃত্তের ব্যাসার্ধ, যার মান হচ্ছে আর। আবার এখান থেকে এই পর্যন্ত দূরত্ব, যেটা হচ্ছে আমাদের বৃত্তের ব্যাসার্ধ, যার মান হচ্ছে আর। তাহলে দেখো, এই পুরোটা মিলে কিন্তু আর যোগ আর, এই পুরোটা মিলে অর্থাৎ 2r মিলে আমার কি হচ্ছে? কর্ণ হচ্ছে। তাহলে কিন্তু আমরা বলে দিতে পারি এখন যে বর্গক্ষেত্রটির কর্ণ হবে কত? বর্গক্ষেত্রটির কর্ণ বা কর্ণের দৈর্ঘ্য সমান কত হবে বলো তো? অবশ্যই 2r হবে, r প্লাস r। আচ্ছা, যদি আমরা এই কর্ণটির দৈর্ঘ্য জানি, তাহলে কি হবে? এই কর্ণের দৈর্ঘ্য সেম হবে না? এই কর্ণটির দৈর্ঘ্য, এই যে এই কর্ণটি, এটা দৈর্ঘ্য কি হবে? 2r হবে, r প্লাস r, 2r হবে। তাহলে দেখো, আমরা কিন্তু এই বর্গক্ষেত্রটির দুইটা কর্ণের মানই জানি, যে এই কর্ণের মানও 2r, এই কর্ণের মানও 2r। তো দেখো, আমরা এতদিন ধরে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করতাম এই স্কয়ার সূত্র দ্বারা, কিন্তু আমরা কিন্তু বর্গক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় আরেকটি সূত্র জানি। এগুলো আমাদের আর দরকার নেই, আমি জাস্ট এগুলো মুছে দিই।
এখানে আমাদের জাস্ট আর এর মানটি পেয়েছিলাম হচ্ছে কত 14, সেটা আমরা লিখতে পারি এখন, যেখান থেকে আমরা আর এর মান পেয়েছি হচ্ছে 14। আচ্ছা, আমরা এতদিন ধরে করতাম বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে a স্কয়ার। তো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কিন্তু আরেকটি সূত্র আমাদের জানা ছিল, যে আমরা জানি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল। যেমন আমরা পড়েছিলাম রম্বসের ক্ষেত্রফল সমান হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল, একইভাবে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমানও কিন্তু এটা হয় হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল। তাহলে আমরা কি করব, আমাদের এই রম্বসটির কর্ণদ্বয়ের মান পেলেই কিন্তু রম্বসের ক্ষেত্রফল আমাদের নির্ণয় করা হয়ে যাবে, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আমাদের নির্ণয় করা হয়ে যাবে। আর বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আমাদেরকে নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে দেখো বর্গক্ষেত্রটি কর্ণ 2r, তাহলে কি লিখতে পারি 2r মানে 2 ইন্টু আর এর মান কত 14, তাহলে কত হচ্ছে 28 হচ্ছে না। তাহলে দেখো 28, আমরা বর্গক্ষেত্রটি কর্ণ পেয়ে গেলাম কত 28, তাহলে এটাও 28, এটাও কত এটাও 28, তার মানে অতএব বর্গক্ষেত্রটি ক্ষেত্রফল হবে কি হাফ ইন্টু কর্ণদ্বয় মানে দুইটা কর্ণের গুণফল হবে 28 ইন্টু 28। তাহলে আমরা গুণ করলে যা পাবো সেটাই হবে আমাদের অ্যান্সার। তাহলে আমরা পাচ্ছি 392 বর্গ সেন্টিমিটার, যেহেতু সেন্টিমিটার এককে দেওয়া আছে সেন্টিমিটার। এখন তোমাদের অনেকের প্রশ্ন হতে পারে যে আমরা কেন কর্ণ বের করে ক্ষেত্রফল নির্ণয় করলাম। তো দেখো আমরা যদি কর্ণ বের করে ক্ষেত্রফল নির্ণয় করি আমাদের অঙ্কটি খুব সহজে হয়ে যাচ্ছে, কারণ আমরা বৃত্তের ব্যাসার্ধটি খুব সহজেই ক্ষেত্রফল থেকে বের করে ফেলতে পারছি। যখন ক্ষেত্রফল থেকে ব্যাসার্ধ জেনে যাচ্ছি তখন আমরা বুঝতে পারছি যে এইটুকু আর অর্থাৎ একটু আর মিলে আমাদের কর্ণ। তো কর্ণ থেকে আমরা খুব সহজেই ক্ষেত্রফল নির্ণয় করে ফেলতে পারছি। এখন কেউ যদি চাও যে আমি কর্ণ থেকে নির্ণয় করব না, আমি বাহু থেকে করব, তারপরেও কিন্তু পারবা। কিভাবে পারবা দেখো, তাহলে আমরা যদি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটি এই বাহুর দৈর্ঘ্য থেকে নির্ণয় করতে চাই, তাহলে আমরা জানি কি, আমরা জানি যে বর্গক্ষেত্রের আমাদের অঙ্ক কিন্তু শেষ হয়ে গেছে। আমি জাস্ট আরেকটি নিয়ম তোমাদেরকে দেখাচ্ছি, যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান বাহু স্কয়ার বা এ স্কয়ার। তার মানে আমি যদি এই সূত্রটি ব্যবহার করে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করতে চাই, তাহলে আমাদের কার মান লাগবে, এর মান লাগবে। দেখো আমরা কিন্তু বর্গক্ষেত্রের কর্ণ জানি, তাহলে আমরা জানি বর্গক্ষেত্রের বাহু দৈর্ঘ্য যদি এ হয়, কর্ণ কি হয় বলো তো, আমরা জানি বাহু দৈর্ঘ্য এ হলে বর্গক্ষেত্রের কর্ণ সমান কি হয় √2a হয়। বর্গক্ষেত্রের বাহু দৈর্ঘ্য যদি এ হয় তাহলে কর্ণ হয় কি √2a। তাহলে এখান থেকে আমরা ইজিলি বের করতে পারি যে √2a ইকুয়াল টু কর্ণ কত পেয়েছিলাম 28, তাহলে সেটা আমরা করলাম। যেহেতু কর্ণ √2a, √2 ইকুয়াল টু কি লিখতে পারি 28 লিখতে পারি। তাহলে a ইকুয়াল টু কি হচ্ছে দেখো তো, a ইকুয়াল টু হচ্ছে 28 ডিভাইডেড বাই √2। তাহলে দেখো এর মান কিন্তু আমরা পেয়ে গেছি। যদি আমরা এর মান পেয়ে যাই তাহলে কিন্তু আমরা খুব সহজে এখানে যদি এর মানটি বসিয়ে দিই 28 ডিভাইডেড বাই √2 এবং জাস্ট এর উপরে স্কয়ার, তাহলে কিন্তু আমরা আবারও পেয়ে যাব যে আমাদের মান হবে হচ্ছে 392, মানে আগেরটাই বর্গ সেন্টিমিটার। তাহলে দেখো আমরা আগে যে মানটি পেয়েছিলাম এখন কিন্তু সেই সেম মান পাচ্ছি, কারণ কর্ণ থেকে আমরা বাহুর দৈর্ঘ্য বের করে নিয়েছি। তো তোমরা কেউ চাইলে এটাও করতে পারো, অথবা সরাসরি এই সূত্র মুখস্থ থেকে এটাও করতে পারো। এখন আর অনেকেই প্রশ্ন আসতে পারে যে স্যার এটা কোত্থেকে আসলো, বা ভাই এটা কোত্থেকে আসলো, √2a কর্ণ, এটা তো আমরা মুখস্থ করিনি, এটা কীভাবে বের করবো, এটাও কিন্তু বের করা যায়, সেটাও কিন্তু আমি তোমাদেরকে শিখিয়েছিলাম। জাস্ট ভিডিওর লেন্থ বড় হয়ে যায় বলে আমি আসলে এগুলো তোমাদেরকে দেখাই না বারবার। তো দেখো এখানে আমি দেখিয়ে দিচ্ছি, এই যে এটা হচ্ছে আমাদের বর্গক্ষেত্রটির কর্ণ। তো আমি ধরেছি প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কি এ, তো এটা কিন্তু একটি সমকোণী ত্রিভুজ, আর এটা কি কর্ণটি কি অতিভুজ। তাহলে আমরা কি জানি অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার, লম্ব মানে কত এ, তাহলে এ স্কয়ার যোগ ভূমি স্কয়ার, ভূমি কত এখানে এ, তাহলে এ স্কয়ার। তাহলে দেখো অতিভুজটা তো আমার কর্ণ, তাহলে অতিভুজ না লিখে আমি কি লিখতে পারি, কর্ণ লিখতে পারি। তাহলে দেখো কর্ণ স্কয়ার সমান কি হচ্ছে এ স্কয়ার অর্থাৎ 2a স্কয়ার। তাহলে এখানে যদি শুধু কর্ণ বের করি, যদি শুধুমাত্র কর্ণ বের করি তাহলে কি পাচ্ছি √2, আর এর উপরে যদি স্কয়ার আছে জাস্ট এ হয়ে যাচ্ছে। তাহলে দেখো আমরা কিন্তু জেনে গেলাম যে বর্গক্ষেত্রের কর্ণ হচ্ছে √2a। তাহলে আমরা ব্যাসার্ধ থেকে বের করেছিলাম কি কর্ণ, আর কর্ণ থেকে বের করলাম কি বাহুর দৈর্ঘ্য, আর বাহুর দৈর্ঘ্য থেকে বের করলাম কি ক্ষেত্রফল। অথবা আমরা কি করতে পারি সরাসরি ব্যাসার্ধ থেকে কর্ণ বের করবো, আর কর্ণ থেকে সরাসরি ক্ষেত্রফল বের করে ফেলবো। তোমাদের ইচ্ছা যে তোমরা কোনটা চয়েস করবা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো আমি পরবর্তী লেকচার ভিডিওগুলোতেই এদের বাকি যে ম্যাথ প্রবলেমগুলো আছে সেগুলো পর্যায়ক্রমে সলভ করার চেষ্টা করবো। আমার ভিডিও লেকচার যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, তোমাদের বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করবে, এবং আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে। আর আমার ভিডিও তোমাদের কেমন লাগে তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে।
এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।